মর্নিং। সকাল শুরু হয়ে গেল সেই আবার চিরচেনা চার্চের সামনে থেকে আমরা বের হয়ে গেলাম হোটেল থেকে। এখন আমরা যে রেন্টের কারটা নিয়েছিলাম সেটা, এখানে তো সব জায়গায় পার্কিং পাওয়া যায় না, তো পার্কিংটা একটু দূরে, আমাদের হোটেল থেকে 5 মিনিট দূরে আর কি রাখা হয়েছে। সেখান থেকে নিয়ে আসতে যাচ্ছে। আমরা এখানে ওয়েট করছি চার্চের সামনে। বেশ মানুষ আছে দেখা যাচ্ছে। ওয়েদার বরাবরের মতো খুব বেশি যে ভালো তা না। ঠিক আছে, হাঁটতে থাকি, যেতে থাকি আর দেখাতে থাকি আজকে আমরা সারাদিন কি কি করছি, কোথায় যাচ্ছি সব দেখাবো। আমরা আমাদের গাড়ির জন্য যাচ্ছি। এটি পাশে পার্কিং করা আছে, একদম মেরিনার পাশেই। তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি ক্রুজ শিপ। মূলত এই শিপগুলো হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করে। তো এই পয়েন্টগুলোতে ওরা থামে কিছু সময়ের জন্যে, যেমন সাও মিগুয়েলের এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং প্রধান মেরিনা। ওদের আরও একটি মেরিনা আছে, বাট এটাই হচ্ছে প্রধান মেরিনা। এখানে থামে এবং এখান থেকে হচ্ছে হয়তো কিছু সময় দেয় যাত্রীদেরকে ঘোরার জন্য, সিটি ট্যুরের জন্য। এরপরে আবার নির্দিষ্ট সময় পরে আবার ছেড়ে চলে যায় তাদের গন্তব্যে। এছাড়াও সাও মিগুয়েলের যে 9টি দ্বীপ আছে, তো প্রত্যেকটি দ্বীপের সাথে ওদের জলপথের যে যোগাযোগ ব্যবস্থা সেটাও একটা শিপের মাধ্যমে মেনটেন করা হয়। তো ওদের ওই শিপগুলো এখান থেকেই ছাড়ে। গতকালকে আপনাদেরকে আমরা খুব বেশি একটা জিনিস দেখাতে পারিনি, তো আজকেই মূলত আমরা যে জিনিসগুলো টার্গেট করে এসেছি যে দেখব, তো তার মধ্যে বড় একটা জিনিস আজকে আমরা কভার করব। তো মজার বিষয় হচ্ছে যে আজোরেসের যে সাও মিগুয়েল দ্বীপটা সবচেয়ে বড় দ্বীপ আমরা যেখানে আছি, তো এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি যেদিকে তাকাবেন মানে সেটাই যেন একটা ভিউ পয়েন্ট, সেটাই যেন একটা সুন্দর দৃশ্য। এত সুন্দর, মনে যেন নিজের হাতে কেউ একটা বাগান বা একটা কিছু গুছিয়ে রেখেছে। এত সুন্দর সবুজে ভরপুর পাহাড়, সমুদ্রের মধ্যে যে এত সুন্দর একটা কম্বিনেশন, সত্যি অসাধারণ। আমি সবাইকে রিকমেন্ড করব, পর্তুগালে যারা ঘুরতে আসেন অন্তত 2টা দিন সময় নিয়ে হলেও এই আজোরেসের এই সাও মিগুয়েল দ্বীপটা ঘুরে যাবেন। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখার আছে, যেটা প্রাকৃতিকভাবে অনেক সৌন্দর্যের একটা, আমি কি বলবো, একটা মানে ভরপুর একটা প্যাকেজ এটা। আপনারা যে আমাদের সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটি কৃষিকাজে ব্যবহার করার জন্য একটা আধুনিক টুলস। ক্ষেত নিংড়ানোর জন্য মূলত এটি ব্যবহার করা হয়। এটা আমি দেশেই কখনো দেখিনি, হয়তো বা অনেকেই দেখতে, আমি জানি না আমাদের দেশে আছে কিনা, বাট আমি দেশের বাইরে এসেই দেখেছি। যারা চেনেন তো চেনেন, না যারা দেখেননি কখনো তারা একটা আমার সাথে আপনাদের দেখার সুযোগ হয়ে গেল। এটা খুব দ্রুত কাজ করে, একই সাথে অনেক বিশাল জায়গা নিয়ে হচ্ছে নিংড়ানো কাজটা করতে পারে। আমরা এখন যেখানে যাচ্ছি তা খুবই সুন্দর, আবার এই স্থানটিকে নিয়েই নানান ভৌতিক গল্পও শোনা যায়। আমাদের এই ট্যুরে এমন অনেক বিস্ময়কর ও রহস্যময় জায়গা আপনাদের ঘুরে দেখাবো, সেই সাথে শোনাবো মজার গল্প। রিবেইরা গ্রান্দ আজোরেসের সাও মিগুয়েল দ্বীপে অবস্থিত, তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ভুতুড়ে কাহিনীর জন্য বিখ্যাত। কিছু পুরনো বাড়ি এবং গির্জায় অদ্ভুত শব্দ, আলো নিভে যাওয়া এবং সাদা পোশাক পরা আত্মার দেখা পাওয়ার গল্প এখানে প্রচলিত। স্থানীয় নদী এবং জঙ্গলেও ডুবে যাওয়া যুবক ও অন্ধকার ছায়ার ভুতুড়ে গল্পগুলি রিবেইরা গ্রান্দে এর রহস্যময় আবহ তৈরি করে। আমরা চলে আসছি এই সুন্দর পয়েন্টটাতে। মাশাআল্লাহ, কি সুন্দর দৃষ্টিনন্দন একটা দৃশ্য। সব জায়গায় আসলে না অনেক পরিশ্রম করে আসার পর একদম মনটা ঠান্ডা হয়ে যায়। রিবেইরা গ্রান্দে শব্দের অর্থ হলো বড় নদী বা বড় প্রবাহ। এই নামটি এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য থেকে এসেছে, বিশেষ করে এখানে অবস্থিত বড় নদী বা ঝর্ণার কারণে। রিবেইরা গ্রান্দে শহরটি 15শো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সাও মিগুয়েল দ্বীপের উত্তরে অবস্থিত। এই অঞ্চলটি উর্বর জমি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।
যা বসতি স্থাপনের জন্য আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয়েছিল। 1507 সালে রিবেরা গ্রান্ডকে একটি পৌরসভা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা আজোরেস দ্বীপপুঞ্জের প্রথম পৌরসভাগুলির মধ্যে একটি। জাস্ট প্রতিটা দৃশ্য এত সুন্দর, সুবহানাল্লাহ, মানে এটার দিকে তাকাইলে আপনার মনটা ভরে যাবে। এত সুন্দর একটা দৃশ্য। এখানে একটা সম্ভবত এটা ন্যাচারাল সুইমিং পুল টাইপের কিছু একটা হবে। সমুদ্রের পানিটা করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর অনেক শব্দ, বাতাসের শব্দ, হয়তো আমার কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে না। আমাদের ঠিক পাশে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে পন্তা দি সিন্ট্রা। অসম্ভব সুন্দর একটা জায়গা এটা। অসম্ভব সুন্দর বলতে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখনই আমরা পাশ থেকে দেখেছিলাম, তো এখনই সম্পূর্ণটা দেখবো। জাস্ট আপনার মাইন্ড ব্লোয়িং, চোখ জুড়ায় যাবে যে এরকম একটা সুন্দর জায়গা, অনেকে ড্রিম একটা জায়গা হতে পারে এটা। যেমন ধরেন সবুজ ঘাস, পাহাড়ের মধ্যে পাশেই সমুদ্র, মানে সবুজটা যে কি সুন্দর একটা সবুজ, মানে মনে যেন সবুজের একটা কার্পেট বিছায় দিছে, এরকম একটা বিষয়। অসম্ভব সুন্দর। এই যে এখন দেখেন, এই যে আমি আস্তে আস্তে করে একটু দেখানোর চেষ্টা করতেছি। অসম্ভব সুন্দর। এই ধরনের একটা জায়গায় থাকাটা মানে একটা ড্রিম হওয়া, মানে আমার মনে হয় সবার একটা ড্রিম হয় এরকম একটা জায়গায় থাকতে পারলে। অসম্ভব সুন্দর। বাট এই জায়গাটার খুব মজার মজার গল্প আছে, বিশেষ করে অনেক ভৌতিক গল্প আছে। এখানে অনেক ভূতের উৎপাত ছিল, এই টাইপের অনেক গল্প এখানে খুব বেশি প্রচলিত। দেখেন কি সুন্দর, সুবহানাল্লাহ। এরকম একটা সুন্দর জায়গায় মানে আসতে পারাটাও ভাগ্যের বিষয়। সবসময় হয় না। আপনার একসময় অনেক টাকা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু এরকম জায়গায় আসার জন্য আসলেই ভাগ্য লাগে। আপনি চাইলেই সবকিছু পেতে হয় না। আমাদের এইসব জায়গাগুলো আসার জন্য আসলেই ভাগ্যের দরকার। এত সুন্দর, দেখেন কি সুন্দর আকাশ, সমুদ্রের পানি, এই যে কালার গুলা এত চোখ জোড়ানো, মানে তাকায় থাকতে ইচ্ছে করে। পাশে হচ্ছে যে ভ্যালি গুলা, এই জায়গার খুব মজার মজার গল্প আছে। এখানে ভৌতিক অনেক গল্প আছে। তারপরে এখানে অনেকগুলা গুহা ছিল, যেগুলা দিয়ে তৎকালীন যে মানুষগুলো থাকতো বিভিন্ন জায়গায় যাতায়াত বা বিপদে এদিক সেদিক পালায় যাওয়া অনেক ছিল, বাট আমরা কিছু দেখি নাই। হয়তো বা আছে, আমরা একটু ঘুরলে বুঝতাম। বাট এখানে ওয়েদারের খুব বড় একটা প্রবলেম হচ্ছে, আপনি বুঝতেই পারবেন না যে কখন রোদ আর কখন বৃষ্টি। এখন দেখেন খুব সুন্দর সানি একটা ওয়েদার, একটু পরে দেখবেন যে বৃষ্টি হয়ে গেছে। এই জায়গার ওয়েদার নিয়ে খুব মজার একটা গল্প আছে, যে এখানে বছরের 200 দিনই বৃষ্টি হয়, এবং রোদ কখন হবে এটা আসলে ভাগ্যের বিষয়। এখানে কেউ যদি এরকম সানি ওয়েদার পায়, দেন দে আর ভেরি লাকি, ভেরি লাকি। এই যে দেখেন এখন আবার মেঘলা হয়ে যেতেছে। আজরসকে বলে যে 4টা ওয়েদারের দিন, মাসও না বছরও না, প্রতিদিন আপনি 4টা ওয়েদারের ফ্লেভার পাবেন। কখনো রোদ, বৃষ্টি, দমকা হাওয়া, মেঘলা, মানে সবকিছুর একটা মানে অস্থির প্যাকেজ। আপনি যদি সবগুলারই তো একই দিনে দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আজরসে আসতে হবে, অবশ্যই আসতে হবে। অসাধারণ একটা জায়গা। এটা আমার মনে হয় পর্তুগালের না, শুধু বিশ্বের অন্য কোথাও এত সুন্দর জায়গা আছে কিনা। আমার তো আর পুরো পৃথিবী ঘুরে দেখার সৌভাগ্য হয় নাই, বাট আমি এখন পর্যন্ত যা দেখেছি, আল্লাহর রহমতে অনেকগুলো দেশ ঘোরার সৌভাগ্য হয়েছে, বাট এখন পর্যন্ত এরকম সুন্দর জায়গা দেখি নাই, যেটার মানে সবুজ, মানে পাহাড়, তারপর হচ্ছে আশেপাশের যে দৃশ্যগুলো, রাস্তাঘাট, সমুদ্রের কম্বিনেশনগুলো অস্থির অস্থির। এই যে গ্রামটার ভিতর দিয়ে যাইতেছি এখন, দেখেন প্রত্যেকটা বাড়ি পাথর দিয়ে কি সুন্দর করে বাউন্ডারি দেওয়া। আর ভিতরে দেখেন প্রত্যেকেরই একটা করে খামার আছে। অধিকাংশ মানুষের দেখেন ঘাসের যে পাশে দেখতেছেন, গরুর একটা খামার, অনেকগুলো গরু ঘাস খাচ্ছে।
এবং প্রত্যেকটা গরুর গলায় ঘন্টার আওয়াজ, আমরা শুনতে পারতেছি কিনা জানি না, আমরা কিছুটা শুনতেছি। এরকম আমরা আসার পর থেকে প্রচুর পরিমাণে এরকম দেখেছি। আর এই আজরসটা কিন্তু এই ডেইরি ফার্মের জন্য খুব বিখ্যাত। এখানকার মিল্ক মোটামুটি সারা পর্তুগাল বা ইউরোপের বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। তো আমরা এখান থেকে শেষ করে আরেকটা জায়গায় যাব। এটা হচ্ছে মেনলি এখানকার কিন্তু একটা মজার বিষয় আছে। এই আজরিস দ্বীপটা মূলত আগ্নেয়গিরির থেকে সৃষ্ট, একটা আগ্নেয়গিরির মানে তাপ থেকে সৃষ্ট, লাভা থেকে তৈরি হয় এই দ্বীপটা। এখানে অনেকগুলা দ্বীপ নিয়ে আর কি, আজরিসটা 9টা দ্বীপ নিয়ে। তো রাস্তার আশেপাশে আপনারা এরকম, এই যে আপনি দেখতেছেন কিনা আমি জানি না, রাস্তার আশেপাশে প্রচুর একটু একটু করে ধোঁয়া বেরোচ্ছে। এগুলো কিন্তু মূলত আগ্নেয়গিরির ধোঁয়া, একদম মাটি ছেদ হয়ে মাটির ভিতর থেকে বের হয়ে আসতেছে। এই যে ধোঁয়াটা দেখা যায় কিনা জানি না, এই যে এখানে একটা আছে এরকম এরকম আমরা একটু পর পর এরকম অনেক ধোঁয়া দেখতে পাচ্ছি তো প্রতিটা জায়গায়। আর এখানে মজার বিষয় হচ্ছে, ঝর্ণা বলতে আমরা চিন্তা করি যে একটা শীতল পানির ঝর্ণা, বাট মজার বিষয় হচ্ছে এখানে এমন কিছু ঝর্ণা আছে যেগুলা হচ্ছে গরম পানির ঝর্ণা, মানে পানিটা খুব ওয়ার্ম। তো আমরা ওইরকমই একটা ঝর্ণা দেখতে যাইতেছি সামনে, একটু সামনে আমরা অলমোস্ট চলে আসছি। তো আমরা ওইখানে যাবো, বাট খুব মানে নামতে উঠতে খুব কষ্ট হতে পারে যতটুকু দেখেছি। এই যে অলরেডি আমরা চলে আসছি এখানেই। আমরা গাড়িটাকে পার্ক করি, তারপর আপনাদের সাথে আবার দেখাচ্ছি সবকিছু ঘুরে। রাস্তাটা যথেষ্ট ঢালু, বেশি না, অনেক নিচু জায়গাটা। আমরা চেষ্টা করতেছি যাওয়ার জন্য, সাথে কোলে বাচ্চা আছে, আল্লাহ ভালো জানে উঠতে কতটা কষ্ট হবে। তারপরেও বাবা তুমি একটু হাঁটবা? না, ওকে। অনেক ঢালু রাস্তা এবং খুব সাবধানে নামতে হয়, যদিও রাস্তাটা যথেষ্ট পার্কিং ফ্রেন্ডলি করে ওরা করছে যেন কেউ স্লিপ না খায় সহজে। তারপরেও একটু তো ভয় লাগেই। আমাদের বাকি সঙ্গীরা এখনো পরে বসে আছে, তারা হয়তো নামার সাহস করতেছে কিনা কে জানে। একটু দেখার চেষ্টা করি ওরা কই আছে, কেউ আসতেছে না। মনে হচ্ছে আমি একাই, আমি আর আমার বড় মেয়ে, আমরা দুইজনে এটা ঘুরবো, তাই না বাবা? দেখি একটু হাই বলে তো। হ্যাঁ, আমরা দুইজন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা নিচে যাচ্ছি, দেখছো? আমরা কোথায় যাচ্ছি বাবা? আমরা ওয়াটারফল দেখতে যাচ্ছি, তাই না? ছোট মানুষ, সেজন্য নর্মালি ও খুব হাঁটতে পছন্দ করে, বাট এখানটায় আসলে ওরে নিয়ে হাঁটাটা খুব রিস্ক হয়ে যাবে। হাত ধরে হাঁটা। আমাদের গাড়িটা ঠিক ওই যে উপরে পাহাড়ের চূড়ায় পার্কিং করা, আর আমরা এই যে পুরা রাস্তাটা হেঁটে হেঁটে নামছি। মাম্মা মাম্মা হচ্ছে মাম্মা, খালু, টিয়া সবাই হচ্ছে গিয়ে ভিতু, তারা সবাই আঙ্কেল সহ সবাই উপরে দাঁড়ায় আছে। ফাইনালি আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটার কাছে। সুন্দর হয়, এটার কাছে না আসলে আসলে বোঝা যায় না। দেখুন কি সুন্দর একটা ঝর্ণার শব্দ, মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন কাছ থেকে। তো এটাই ছিল আমাদের আসলে আজকে পাওয়া। তো এখান থেকে এখন আমরা এই আজরিসের সবচেয়ে অ্যাট্রাকটিভ পয়েন্ট, যারা আসে সবাই এই জায়গায় আসার জন্য চিন্তা করে, আমরা সেখানে এখন যাবো, এখন রওনা দিব। মেঘের ভিতর দিয়ে যেতেছি আমরা,
জীবনের প্রথমবার সম্ভবত আমরা মেঘের স্বাদ নিচ্ছিলাম নীলাচলে, তাই না বৃষ্টি? নীলাচলে সবাই নিচ্ছিলাম মানে প্রথমবার আর কি। এখন আমরা চলে আসছি লাগুয়াদো ফগরতে। কেউ ঘুরতে আসলে সবার প্রথমেই লাগুয়াদো ফগর কথাই কিন্তু সবাই চিন্তা করে একদম প্রথমে। কিচ্ছু দেখা যাইতেছে না কুয়াশার কারণে, আমাদের জন্য ব্যাড লাক। সানি থাকলে দেখা যায় এখানে লেক আছে দুটো একসাথে। আরে দুইটা না, একটা, ওইটা অন্য জায়গায়। ওই যে নিচে হালকা চোখে দেখা যায় যতটুকু আর কি, বাট কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। লেক কিন্তু দেখা যাইতেছে না, হ্যাঁ কুয়াশার জন্য বোঝা যাইতেছে না। হ্যাঁ ক্লিয়ার হইতেছে কিছুটা। লাগুয়াদো পুকুর একটা বড় সমস্যা হচ্ছে এখানে বছরে 200 দিনের উপরেই বৃষ্টি হয়। সো আসলে এই জায়গাটা মানে দেখতে পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। হঠাৎ হঠাৎ চলে আসে, যেহেতু এখানে মানে এই যে দেখেন চলে আসছে মেঘ আসতেছে, আবার একটু পরে পরিষ্কার হয়ে যাচ্ছে। যদি আজকে বৈরী আবহাওয়ার কারণে আমরা ভালো একটা পাচ্ছি না, দেখতে পারতেছি না, বাট নর্মালি একটু সানি ওয়েদার থাকলে একটু ভালো দেখা যায়। বাট এটা খুব লাকি, যারা দেখতে পান সুন্দর তারা খুবই লাকি। যারা আজকে এত কষ্ট করে এসে দেখতে পাইনি, দেখেন আমি ওই যে ম্যাপটা দেখাচ্ছি একটু জুম করে, দেখেন ম্যাপে নর্মালি হচ্ছে ওয়েদার না থাকলে এমন হয় আর কি। দেখেন ম্যাপটার মধ্যে নর্মালি এরকম পরিষ্কার লেকটা দেখতে এরকম। আর এই লাগুয়াদো ফগো হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উপরে। তো নর্মালি হচ্ছে যখন আপনি লাগুয়াদো ফগো খুব সুন্দর ওয়েদার পাবেন তখন দৃশ্যটা এরকম হবে। আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোটেল মন্তে প্যালেস। এই হোটেলের অনেক কাহিনী আছে, ভৌতিক বলতে পারেন, করুণ কাহিনী, বিস্তারিত অনেক বড় ইতিহাস আছে। তবে এতটুকু বলছি যে এইখানে ভূত প্রেত নিয়ে প্রচুর পরিমাণে গল্প আছে, যেগুলো আমি যখন এই হোটেলটা সম্পর্কে সার্চ দিই অনেক কিছু জানতে পারি। আমরা যখন এই হোটেলে ঢুকি কেমন একটা গা ছমছমে পরিবেশ, ভৌতিক একটা আবহ। আর রাতের বেলা তো এখানে যাওয়া একদম ইম্পসিবল, স্থানীয়রাই এখানে যেতে ভয় পায়, সেখানে আমরা তো ট্যুরিস্ট, আমরা কিভাবে এখানে রাতে যাওয়ার চিন্তাও করতে পারি না। তো কি এমন কাহিনী হয়েছিল যে যেই দিনে এই হোটেলটি পুরস্কার পায় বেস্ট পর্তুগালের বেস্ট হোটেল হিসেবে, সেই একই দিনেই এই হোটেলটা কিন্তু বন্ধ হওয়ার ঘোষণাও আসে। তো এই কাহিনীগুলাই আমরা জানাবো আপনাদেরকে, কিন্তু সেটা অন্য আরেকটি ভিডিওতে, কারণ এখানে যদি এখন বলতে যাই বা বিস্তারিত দেখাতে যাই ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে। তো আগামী ভিডিওতে পরবর্তী এই হোটেলটা সম্পর্কে একেবারে ইতিহাস বলেন শুরু করে একদম কারণগুলো সবকিছু আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এই হোটেলটি সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে বিস্তারিত জানার জন্য আপনাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমরা এখন চলে আসছি সেতেসিদা দেশে, যেটা কিনা অ্যাকচুয়ালি 7টা লেক নিয়ে তৈরি। তবে এখানে 2টা লেক বেশি প্রাধান্য পায়, কারণ টুরিস্টরা এখানে আসতে পারে বেশি, কারণ ওই লেকগুলো একটু আবার দূরে দূরে, তো এইটা একটু কনভিনিয়েন্ট আসার জন্য আর কি। তো রাস্তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাঁসগুলো, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলো যদি ধরে তাহলে কিন্তু পানিশমেন্ট হয়ে যাবে সবার। এগুলো ফ্রিলি চলাফেরা করবে, এগুলো দেখার জন্য দেখতে সুন্দর। তো রাস্তার এক পাশে হচ্ছে একটা লেক এবং রাস্তার অপোজিট সাইডে এখানে হচ্ছে আরেকটা লেক। তো একটা আচ্ছা এই যে এখন দেখতে পাচ্ছি এই যে একটা লেক রাস্তার এই পারে এবং রাস্তার ওই পারে আরেকটা লেক। তো একটা লেককে এখানে কিন্তু বলে লাগুয়া আজুল
এবং আরেকটা লেককে বলে লাগোয়া ভের্দে পর্তুগিজ ভাষায়, মানে একটা নীল লেক আর একটা হচ্ছে সবুজ লেক। এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে সবুজ লেক। তো আবহাওয়ার কারণে ওয়েদারটা তো খুবই ফগি, এই জন্য বোঝা যাচ্ছে না আসলে যে কিরকম কোনটার কি কালার। আসলে কিন্তু মানে যখন রোদ থাকবে তখন কিন্তু একটা সবুজ কালার দেখা যায় এবং আরেকটা নীল কালার দেখা যায়। তো লোকমুখে কিন্তু এখানে একটা মজার কাহিনী আছে। তো কাহিনী বলার আগে আমি বলছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একদম আগ্নেয় গিরির উপর। তবে স্বস্তির বিষয় হচ্ছে আগ্নেয় গিরিটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। তো যে কাহিনীটার কথা বলছিলাম, লোকমুখে এখানে কিন্তু একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এক প্রেমিক প্রেমিকা এখানে প্রেম করত এবং তারা ভিন্ন গোত্রের হওয়ার কারণে তাদের কিন্তু ভালোবাসাটা কেউ মেনে নেয় নাই। তো যখন তারা ভালোবাসাটায় পরাজিত হয়, তো তখন এখানে এসেই তারা শেষবারের মতো দেখা করে এবং বিদায়ের সময় তারা যে কান্না করেছিল, তাদের দুজনের চোখের পানিতে নাকি এই দুই লেকের সৃষ্টি হয়। ছেলের চোখের পানিতে নাকি নীল রঙের লেকটা সৃষ্টি হয় এবং মেয়ের চোখের পানিতে নাকি এই সবুজ কালার লেকটা সৃষ্টি হয়। তো এটা লোকমুখে শোনা আর কি, আমরা এখানে এসে শুনতে পারি এই গল্পটা। একটা মজার জিনিস এখানে যে দুইটা লেক দুই রকমের, একটা হচ্ছে নীল একটা সবুজ। তো আমরা জানি যে দুইটা সমুদ্র যখন মিলিত হয় তখন দুইটা সমুদ্রে দুই রকম রং থাকে, পানির রং থাকে, বা দুইটা নদী একসাথে মিলিত হলে দেখা যায় একটা গোলা পানি বা একটা পরিষ্কার পানি, একটা সবুজ একটা নীল এরকম হয়। কিন্তু আমি কখনো শুনি নাই, আমার নলেজ অন্তত নেই, হয়তো আপনারা কি জানি জানতে পারেন, যে একটা লেক যার একটা পাশ নীল আর একটা পাশ সবুজ। খুবই ইন্টারেস্টিং বিষয়টা। একটা লেক শুধু একটা লেক, মানে দুইটা পানি কিন্তু কানেক্টেড একটা একটার সাথে। দেখেন যে মাঝখানে কিন্তু পানি পাসও হচ্ছে, কিন্তু দুইটা দুই রং। এখান থেকে একটু দেখা যাচ্ছে যে এটা নীল রং, আর ওই পাশেরটা ঠিক সামনে আমি দেখানোর চেষ্টা করতেছি, ওটা হচ্ছে সবুজ রং মূলত। তো বৃষ্টির জন্য আসলে ভালো করে দেখাতে পারতেছি না, আর ওয়েদারটা যদি একটু সানি থাকতো তাহলে হয়তো আরো পরিষ্কার দেখা যেত। তো দেখেন যে এই পাশটা হচ্ছে মেনলি একটু সবুজ আর এই পাশটা হচ্ছে নীল। তো এটা একটু আয়তন একটু বড়। এটা এই যে এখানে দেখেন যেহেতু ম্যাপেও দেওয়া আছে সুন্দর করে একটা লাগোয়া ভেল্ট, একটা লাগোয়া আছে। এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। তো আমি আসলে এর আগে কখনো এরকম দেখি নাই বা ফিল করিনি, দেখি নাই। আমরা দেখি কতটুকু যাওয়া যায়। ওই লেকটা অনেক ছোট, বাট এটা অনেক বড় লেক এই পাশটা। মোটামুটি ছোট আছে লেকটা, কিন্তু আমাদের এই পাশটা বেশ বড়। আচ্ছা নামা লাগবে না, একটু সামনে যান, আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এখানে প্রচুর ধরনের ডেয়ারি ফার্ম আছে, প্রচুর পরিমাণে ডেয়ারি ফার্ম দেখা যায়। বিশেষ করে গরুরা খুব বেশি গরুর খামার আছে এখানে। তো দেখেন বিকেল বা সারাদিন ঘাস খাওয়ার পরে যখন বাসায় এদেরকে নিয়ে যায় খামারের দিকে, কি সুন্দর ডিসিপ্লিন, একদম সারিবদ্ধভাবে আসতেছে, যেটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। বিষয়টা খুবই ডিসিপ্লিন। দেখেন একটা গরু কিন্তু আশেপাশে যাচ্ছে না, একদম সুন্দর সোজা লাইন ধরে যাচ্ছে। আর আপনি একদম পিছনে হচ্ছে তাদের রাখাল, যে এখানকার একটা মডার্ন রাখাল, সে হচ্ছে একটা গাড়িতে করে পিছনে আস্তে আস্তে আসতেছে, আর গরুগুলো সুন্দর লাইন ধরে ধরে নিজ সে কিন্তু চিনে তার কোথায় যেতে হবে। খুবই মজার বিষয়টা দেখে খুব ভালো লাগলো। আপনাদের সাথে জিনিসটা একটু তুলে ধরি। এবং মাঝে মাঝে এমনও হয় যে একদম আপনি আমাদের যে মেইন রোডে যে গাড়ি চলে ওইখানে চলে আসে গরুগুলো। তো ওই রাস্তা দিয়ে নয়, বাট আমরা ওটা পাইনি। আমরা
এভাবে পেয়েছি যে সামনে আরেকটা দেখা যাইতেছে মনে হয় এরকম গরু আসতেছে। ওই যে হ্যাঁ, আমরা খালি চোখে দেখতেছিলাম আপনাদেরকে, দেখেন এই যে আবার অনেকগুলা গরু আসতেছে এইভাবে আর কি। ওই যে দেখেন পিছনে আমাদের মডার্ন রাখাল ভাই গাড়িতে বসে আছে। এই একটা চার্চ সামনে মনে হচ্ছে। তো এই একটা গ্রাম আর কি, গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ন্যাচারাল সুইমিং পুলের মধ্যে। আবার বৃষ্টিও এক পশলা চলে আসলো। বাড়িগুলো এত সুন্দর কালারফুল লাগতেছে, পুরো বিভিন্ন এক একটা বাড়ি এক একটা কালারের, যেটা ভালো লাগতেছে খুব দেখে। তো সাগর দেখা যাচ্ছে। তো এটা আর কি আগ্নেয়গিরি থেকে তো পুরো আসলে দ্বীপটাই উৎপত্তি। তবে এই যে পাথরগুলা দেখলে বোঝা যায় যে এগুলো হচ্ছে পুরো পোড়া পাথর। একটু দেখা যাচ্ছে, বাট সমুদ্রের কালারটা মাশাআল্লাহ একেবারে নীল, চোখের দেখা নেই, কোনো এডিটিং নেই, কিছু নেই, একদম নীল কালার। আমি চিন্তা করি যদি আমরা সানি ওয়েদার পাইতাম কতই না সুন্দর হতো। যে পাথরগুলো দেখা যাচ্ছে পুরো কালো কুচকুচা পাথর, মানে এগুলো সব পোড়া পাথর, কয়লা একদম। তো আমরা চলে আসলাম। উফ সুবহানাল্লাহ, এত সুন্দর নীল কালার আর সাদা ফেনাটা, মানে পরিবেশটা অন্যরকম। আর পাথরগুলোর দিকেই আমি শুধু তাকাই আছি, মানে এত কালো পাথর, পোড়া পোড়া সব পাথর, বারবিকিউ পাথর। আজকে ওয়েদারটা তো অত ভালো না, মেঘলা, এই জন্য এত বড় বড় ঢেউ, মানে সেই অবস্থা একদম। এটা মানে ন্যাচারাল সুইমিং পুল কেন বলা হয়, মানে পাথরের ভিতরে পানিগুলা এমন ভাবে থাকে যে একটা পুলের মতো দেখা যায়। হ্যাঁ, এই যে পাথরের ফাঁকে ফাঁকে পানি জমা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ঢেউ। তো এই জন্য এটা আর কি ন্যাচারাল সুইমিং পুল বলে, যে পুলের মতো অলরেডি ন্যাচারালি এটা তৈরি করে দিয়েছে, মানে এরকম একটা। তো এখানে কিন্তু আবার একটা সুবিধাও আছে, এখানে আপনার লকার আছে। হ্যাঁ, কেউ যদি এখানে চায় শাওয়ার করতে, এই যে দেখেন পুরো একদম পুলের মতো, এই দুই পাথরের মাঝখানে যে পানিটা জমতেছে, এখানে মানে সুন্দর শাওয়ার টাওয়ার করতে পারে, পুরো সুইমিং পুল আমরা যেরকম বলি। তো এই জায়গার পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর পানিটা দেখেন, মানে এত স্বচ্ছ পানি, মানে এটা কিন্তু আলাদা একটা জায়গাটার বৈশিষ্ট্যই যে এই পানিটা বেশি স্বচ্ছ। তো এখানে যে সুবিধাটা বলছিলাম, যেখানে লকার আছে, চাইলে কেউ শাওয়ার করলে সেখানে আর কি শাওয়ার করে লকারে নিজের জামা কাপড় ব্যাগ ট্যাগ রেখে তারপরে শাওয়ার করতে পারবে। আবার নিজের প্রয়োজন শাওয়ার শেষে আর কি প্রয়োজনীয় জিনিসগুলো আবার নিয়ে নিতে পারবে। জাস্ট আমি পানির কালারটা দেখে মানে এত অবাক হচ্ছি, এত সুন্দর পানির কালার। চোখে আসলে যেটা দেখছি, জানি না ভিডিওতে আসলে ওরকম ফুটে উঠছে কিনা, বাট একদম নীল কালার যেটাকে বলে, এত মেঘের মধ্যেও। আমি খালি চিন্তা করি যে যদি সানি হইতো, না জানি কতই না সুন্দর হইতো। এই যে পাথরগুলোকে দেখলে বোঝা যায় যে কি পরিমাণ মানে পুরা পাথর, যে একদম কালো কুচকুচা পাথর। কি সুন্দর স্বচ্ছ পানি, দেখেন যে ভিতরে প্রতিটা পাথর ছোট ছোট কণা, মানে সব দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর এই জায়গাটা মানে অদ্ভুত সুন্দর। এত বড় বড় ঢেউ, মানে কি বলবো,
এক জায়গায় কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় থাকা যায় না, মানে এইখানে দাঁড়াচ্ছি তো এই দিকে পানি এসে ঢেউ দিয়ে একদম ভিজায় দিচ্ছে, তা আবার অন্য কোথাও দাঁড়াইলে আবার সেখানে মানে ঢেউ আসতেছে। এই যে দেখুন পুরো পুলের মতো, এখানে মানুষ সুন্দর বসে শাওয়ার করতে পারবে, সমুদ্র নামার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ, কি সুন্দর। তো এই তো আজকের দিনের মতো কিন্তু এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। তো এরপরে আসলে আমরা হোটেলে ফিরে যাই এবং খাওয়া দাওয়া করে আজকের দিনটা এইভাবেই সমাপ্ত করি। কালকে আমরা আরেকটা সুন্দর জায়গায় যাব, যেখানে একদম অ্যাক্টিভ ভলকানো, বলতে আপনাদের যেই ভলকানোর ধোঁয়া, মানে পানি, ফুটন্ত পানি ভলকানোর উপরে আর কি ফুটে উঠতেছে, সব কিছুই আমরা কিন্তু কালকে আরও ইন্টারেস্টিং কিছু জায়গায় যাব, যেটা আপনারা কালকে ভিডিও দেখলে বুঝতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা সেই জায়গাগুলো কভার করার ট্রাই করব। বাই বাই।